বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 20 জুন 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা 2027 উপলক্ষে আমাদের যে ব্যাচ, সেই ব্যাচের দ্বিতীয় ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। এবং আজ আমরা আলোচনা করব দায়রা আদালত সমূহ। দেখেন, গতকাল আমরা ফৌজদারি আদালতের গঠন বা শ্রেণী বিভাগ আলোচনা করেছিলাম 6 ধারায়। ওই 6 ধারায় বলা হয়েছে যে ফৌজদারি আদালত হলো দুই প্রকার, একটা হলো দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে ম্যাজিস্ট্রেটকে আবার ভাগ করেছিল দুই ভাগে, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভাগ করেছিল আবার না, বিচারিক ম্যাজিস্ট্রেটকে ভাগ করেছিল কয় ভাগে? চার ভাগে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ওনাদের সাথেই। এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ছিল ওখানকার ম্যাজিস্ট্রেট আদালতের শ্রেণী বিভাগ। এবং সেখান থেকে আমরা জেনেছিলাম যে ম্যাজিস্ট্রেট আদালত তাহলে আপনার মেট্রোপলিটন এলাকায় দুই প্রকার, আর জেলা পর্যায়ে চার প্রকার। কিন্তু ফৌজদারি কার্যবিধির 6 ধারায় কিন্তু দায়রা আদালতের কোন শ্রেণী বিভাগ আলোচনা করেনি। তাহলে দায়রা আদালতের শ্রেণী বিভাগ বা দায়রা আদালতের গঠন যদি বলেন, এটা আলোচনা করেছে 9 ধারায়। দেখেন, কোর্ট অফ সেশনস। এবং এখানে দুইটা বিষয়, যদি আপনাকে বলে দায়রা বিভাগের গঠন তাহলে 7 ধারা, আর দায়রা আদালতের গঠন করলে 9 ধারা। দুইটা জিনিস, দায়রা বিভাগ করলে 7 আর দায়রা আদালত করলে 9। সবাই কিন্তু 9 জানে, কিন্তু সবাই কিন্তু 7 জানে না। দেখেন, তাহলে দায়রা আদালতের গঠন ধারা 9 আমরা একটু পড়ি। 9-1 ধারা অনুসারে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবে। কিসের জন্য? দায়রা বিভাগের জন্য। গতকাল আমরা পড়েছিলাম 7 ধারা, যে দায়রা বিভাগ গঠিত হবে এক বা একাধিক জেলা নিয়ে। তাহলে প্রতিটা দায়রা বিভাগে একটা দায়রা আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত হিসেবে গণ্য হবে। আন্ডারলাইন করে, দায়রা আদালত মহানগর এলাকায় কি হিসেবে গণ্য হবে? মহানগর দায়রা আদালত, মহানগর দায়রা। ঠিক আছে। একবার পরীক্ষার প্রশ্ন আপনাদের ক্লাস টেস্টে আসবে, পরীক্ষা আসবে যে দায়রা আদালত বলতে কি বোঝায়, মহানগর দায়রা আদালত। এখানকার সাবসেকশন মনে রাখার প্রয়োজন নাই। 9-3 ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালত এখতিয়ার প্রয়োগের জন্য বলতেন সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারে। তো তার আগে আমি একটু বলে রাখি যে দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। সবার উপরে হচ্ছে দায়রা জজ, তারপরে অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ। এসে গেছে নাকি? মাল্টিপ্লাই গেছে? আচ্ছা আচ্ছা, দেখেন, একজন বলছেন যে স্যার দায়রা বিভাগ আর দায়রা আদালত এটা বুঝি নাই। গতকাল আমি যখন আপনাদের পড়াই একটা এডিশনাল পেজ দিছিলাম, সেখানে 7 ধারায় বলা আছে যে কতিপয় জেলা নিয়ে দায়রা বিভাগ গঠিত বা এক বা একাধিক জেলা নিয়ে দায়রা বিভাগ কি গঠিত। তাহলে দায়রা বিভাগ গঠিত হয় এক বা একাধিক জেলা নিয়ে। আর প্রতিটা, তাহলে যদি বলে দায়রা বিভাগের গঠন তাহলে 7 ধারা। আর দায়রা বিভাগে, প্রতিটি দায়রা বিভাগে একটা দায়রা আদালত থাকবে। দায়রা আদালত থাকবে। দায়রা আদালতের গঠন আছে কত ধারায়? 9 ধারা। দায়রা আদালতের গঠন আছে 9 ধারা। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো তাহলে আমরা দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। দেখেন, দায়রা আদালতের বিচারক এখানে এই চার্টটা দেখেন। ফৌজদারি কার্যবিধি 9-1 এবং 9-3 ধারা অনুযায়ী দায়রা আদালতে গোল্ডেন 3 শ্রেণীর বিচারক থাকে। প্রথমে দেখেন দায়রা জজ বা সেশন জাজ, অতিরিক্ত দায়রা জজ বা এডিশনাল সেশন জাজ, যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট সেশন জাজ। তাহলে দায়রা আদালতে বিচারক থাকে কয় শ্রেণীর? 3 শ্রেণীর। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। যুগ্ম, যুগ্ম এই জায়গা ম ফালা, নট ন। আপনারা অনেকে যুগ্ম উচ্চারণ করেন, বাট অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে যুগ্ম। ঠিক আছে। তো তাহলে
যদি আপনাদের যে সমস্যাটা সামনে গিয়ে হবে সেটা অনেকে দায়রা আদালত আর দায়রা জজ এই জিনিস দুইটা বুঝেন না। আদালতে দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকেন, তার মধ্যে সবার উপরে হলো দায়রা জজ, তারপরে অতিরিক্ত দায়রা জজ, তারপরে যুগ্ম দায়রা জজ। এখন দেখেন ফৌজদারি কার্যবিধির 9-3 ক ধারা অনুসারে এখানে উপধারা প্রয়োজন নাই। 9-3 ক উপধারা অনুসারে বলতেন সংবিধানের 133 অনুচ্ছেদ অনুসারে আন্ডারলাইন করবেন, রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা জজ, যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এনাদের নিয়োগ দেওয়া হয় কোথা থেকে, জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে। কোন বিধি অনুসারে? বাংলাদেশ সংবিধানের 133 অনুচ্ছেদ। কত অনুচ্ছেদ? 133 অনুচ্ছেদ। বিধির কথা বললে 133। এখন দেখেন অন্যদিকে সংবিধানের গোলদেন 115 অনুচ্ছেদ বিধান করা হয়েছে, আন্ডারলাইন করবেন, বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে গোল দিবেন প্রণীত বিধিসমূহ অনুযায়ী। প্রণীত বিধিসমূহ অনুযায়ী, বিধিসমূহ নিচে একটু ছোট্ট করে লেখেন 133 অনুচ্ছেদ, বিধিসমূহ নিচে একটু ছোট্ট করে লেখেন 133 অনুচ্ছেদ। লেখছেন? রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন, তাই লেখা আছে না? জি। তাহলে এখানে যে বিষয়টা মনে রাখা দরকার, যে আমার কথা শুনে নাকি, যে আপনার ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয় বাংলাদেশ সংবিধানের 115 অনুচ্ছেদের যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে। আর নিয়োগের ক্ষেত্রে যে বিধিসমূহ অনুসরণ করে এটা বলছে 133। যদি বলে রাষ্ট্রপতি বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয় কত অনুচ্ছেদে? 115। 115। আর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে বিধিসমূহ অনুসরণ করবে সেটা কত? 133। দুইটার পার্থক্য বুঝেন। ওনার ক্ষমতা দিছে 115-তে, আর নিয়োগের ক্ষেত্রে কোন কোন বিধিবিধান অনুসরণ করবে এটা কত? 133। এবং নিয়োগ দিবেন কে? রাষ্ট্রপতি। যেহেতু দায়রা জজ, এই যে এটা আবার পড়ে, এই যে দেখেন, বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। যেহেতু দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ বিচার বিভাগীয় পদ, সেহেতু সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে এবং 133 অনুচ্ছেদের অধীন প্রণীত বিধানসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করবেন। তাহলে দায়রা আদালত আর দায়রা জজ কি এক জিনিস? না। দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকবে? 3 শ্রেণীর। তার মধ্যে সবার উপরে কে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, জেনে রাখা ভালো। দেখেন ফৌজদারি কার্যবিধির 9 ধারার বিধান অনুসারে সরকার, আন্ডারলাইন করেন, দায়রা আদালত গঠন করে। তাহলে দায়রা আদালত গঠন করে কত ধারায়? 9 ধারায়। দায়রা আদালতে আন্ডারলাইন করেন বিচারক থাকে 3 স্তরের। কয় স্তরের? 3 স্তরের। এখানে আর পড়বো না, আমরা আপনারা দেখে নিয়েন। পরের পেজে গিয়ে শেষ থেকে 3 নাম্বার পয়েন্টটা, টিক চিহ্নটা, যে দায়রা আদালত আর দায়রা জজ এক কথা নয়, আন্ডারলাইন করেন। পাইছেন? দায়রা আদালত আর দায়রা জজ কি এক কথা নয়। দায়রা আদালতে যে 3 ধরনের জজ থাকে তার মধ্যে দায়রা জজ এক ধরনের। দায়রা আদালত হলো এক বা একাধিক জেলা নিয়ে গঠিত দায়রা বিভাগের মধ্যে সর্বোচ্চ ফৌজদারি আদালত, এবং দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ হলো উক্ত আদালতের বিচারক বা বিচারিক পদ। তাহলে কালকে আমরা ফৌজদারি আদালতের গঠনের ক্ষেত্রে শুধু ম্যাজিস্ট্রেট আদালতের বিস্তারিত জানছিলাম, আজকে আমরা দায়রা আদালতের বিস্তারিত জানলাম। দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? কলিবাদ 3 শ্রেণীর। কি কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর। এবং জেলা পর্যায়ে ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারকের নাম কি? দায়রা জজ। কে বলেন? এই যে দেখেন, প্রতিটি জেলায় বা দায়রা বিভাগের সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলেন কে? দায়রা জজ। এবং যিনি, এই যে তারপরের পয়েন্টটা দেখেন, দায়রা আদালত মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত নামে কি হলেন? পরিচিত।
তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন পড়বো। ইসমাইল ওই মাইক্রোফোনটা নিয়ে বিগত বছরের প্রশ্নটা পড়েন। ইসমাইল ওই যে মাইক্রোফোন পিছনে 1 নম্বর। হ্যাঁ 1 নম্বর পড়েন। প্রত্যেকটি দায়রা বিভাগে কত শ্রেণীর জজ থাকবে? 3 শ্রেণীর। দায়রা বিভাগে কয় শ্রেণীর বিচারক থাকে? 3 শ্রেণীর। 3 শ্রেণীর বিচারক আচ্ছা, থাকে। জি। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক কে হবে বলেন? দায়রা জজ। কে হবে? দায়রা জজ। দায়রা জজ। দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? কয়টি স্তরের? 3টি স্তরের বিচারক থাকতে পারে। আমরা সেলফ প্র্যাকটিসের দেখেন 4, 5, 6 এগুলা ইম্পর্টেন্ট। 4, 5, 6। আমরা চলে আসি ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ। রাখেন ওটা কাছে রাখেন। 6-এর 2 ধারা অনুসারে 2 শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো ফৌজদারি কার্যবিধির 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট এবং 12 ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট, 18 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গণের নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা সামনে গিয়ে আমরা পড়বো। আপাতত দেখি, দেখেন ম্যাজিস্ট্রেট 2 প্রকার। একটা হলো কি ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং এখানে একটা কথা আছে দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার। অ্যাকচুয়ালি বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার কোথায় বলেন? না, জেলা পর্যায়ে। বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার কোথায়? জেলা পর্যায়ে। আর মেট্রোপলিটন এলাকায় 2 প্রকার। এই পলিপালটা দেন তো, এটা দেন পলিপাল। জেলা পর্যায়ে যে 4 প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট, এনাদের নাম বলেন তো। দেখা যাবে না, এমনিতে বলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। হ্যাঁ হইছে, বাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে আর কে আছে? আচ্ছা, অতিরিক্ত চিফ জুডিশিয়াল অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। চিফ না, চিফ। চিফ। চিফ, ঠিক আছে। স্যার। ওই চিফ মানে সস্তা বা চিফ হয়ে যাবে না পরে। আচ্ছা, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ধন্যবাদ। আর মহানগর এলাকায় তাহলে কে কে আছে বলেন তো? মহানগর এলাকায় কে কে মেট্রোপলিটন, বলেন? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনার সাথে কে? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এ হলো 2 শ্রেণীর। ধন্যবাদ। তা এখন বিচারিক ম্যাজিস্ট্রেট যে পদটা, এটা আসলে রাতারাতি সৃষ্টি হয় নাই। আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালে প্রণীত হলেও আমাদের যে বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই পদটা সৃষ্টি করা হয় 2007 সালে। এখন যদি বলেন স্যার বিচারিক ম্যাজিস্ট্রেট জিনিসটা কি? বিচারিক ম্যাজিস্ট্রেট হলো, একটু শুনেন, আগে 2007 সালের আগে আমাদের বিচার বিভাগ পৃথক ছিল না, নির্বাহী বিভাগের অংশ ছিল। নির্বাহী বিভাগ আমাদের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করত। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তারা তাদের একটা অংশই বিচার কার্যক্রম পরিচালনা করতো, এবং তারাই পদোন্নতি হয়ে একসময় অতিরিক্ত দায়রা জজ হতো। বুঝতে পারছেন? এবং আগের সিস্টেমে আইনে পড়াশোনা করে বিচারক হওয়ার জন্য আইনে পড়াশোনা করাও বাধ্যতামূলক ছিল না। আপনি বিসিএস পরীক্ষা দিয়ে যে কোনো একটা সাবজেক্টে অনার্স করে বা ওই বিসিএস পরীক্ষার যোগ্যতা অর্জন করলে যদি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হন, তাহলে আপনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আপনারে এই সাইডে বিচার করার জন্য পাঠাইতে পারে। এবং বেতন ভাতা বলেন, পদোন্নতি বলেন, শৃঙ্খলাজনিত ব্যাপার বলেন, সবকিছু নির্বাহী বিভাগের অধীনে ছিল। কিন্তু বাংলাদেশ সংবিধানের 22 অনুচ্ছেদে বলছে যে রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে সচেষ্ট থাকিবে। নির্বাহী বিভাগ কারা? এই যে সরকার, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মন্ত্রী পরিষদ, এরাই হলো কি নির্বাহী বিভাগ। বুঝতে পারছেন? আর বিচার বিভাগ কারা? বিচার বিভাগ হলো যারা শুধু বিচার কার্য পরিচালনা করে। বিচার বিভাগের কাজ কিন্তু আসামি ধরে না। বিচার বিভাগ শুধু করবে কি? বিচার। আসামি ধরবে, ভরবে, এগুলা কারা? নির্বাহী বিভাগ। বুঝেন কিনা? তো মাজদার হোসেন নামে একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ 1995 সালে উনি বাংলাদেশ সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করে হাইকোর্ট বিভাগে, যে কেন এই নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করা হবে না। তো ওনার এই রিটের সিদ্ধান্ত হাইকোর্ট ডিভিশন রায় দেয় 1997 সালে, এবং সরকার আপিল করলে এটাকে আবার চূড়ান্ত রায় দেয় 1999 সালে। 1999 সালে, এবং এই রায়ে বলা হয় যে সরকারকে
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে। এখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা, এই জিনিসটার অর্থ কি? এটার অর্থ হলো যে বিচারকদের জন্য আলাদা পরীক্ষা হবে। বিচারকদের জন্য কি মানে আলাদা পরীক্ষা হবে, বিসিএস এর অধীনে তারা থাকবে না, তাদের বেতন ভাতা কি থাকবে আলাদা, তাদের পদোন্নতি কি থাকবে আলাদা, তাদের জন্য আলাদা সচিবালয় থাকবে, তাদের জন্য আলাদা পে স্কেল থাকবে, বুঝেন কিনা? এবং ওখানে বাধ্যতামূলক করা হয় যে শুধুমাত্র যারা আইনে এলএলবি করেছে, মানে এলএলবি করেছে বা আইনে অনার্স করছে, নট অনলি অনার্স, আপনি পাস কোর্স হলেও হবে, মোট কথা এলএলবি ডিগ্রি থাকা লাগবে যদি কেউ বিচারক হতে হয়। তাহলে উচ্চ আদালত এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের যে আদেশ রায়ের মাধ্যমে, সর্বোচ্চ আদালত এই রায়টা দিয়ে 1999 সালে, কত সালে 1999 সালে ক্ষমতা ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওনরা 99 থাকলো, 2000 থাকলো, 2001 সালের 1 অক্টোবর ইলেকশন হইলো, ওই ইলেকশনে ওনরা হেরে গেল। ওনরা যতদিন ছিল ওনরা এই রায় কার্যকর করে না। এরপর আসলো 4 দলীয় ঐক্যজোট সরকার, 2001 সাল থেকে ওনরা 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলো, ওনরাও এই রায় কার্যকর করে না। অতঃপর 2007 সালে 6-7 সালে যখন ফখরুদ্দিন 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তখন ওনরা এই রায় কার্যকর করার জন্য তোড়জোড় শুরু করলেন এবং ওনরা প্রাথমিক পদক্ষেপ নিলেন এবং ওনরা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে অর্ডিন্যান্স আকারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটা কি করলেন, সৃষ্টি করলেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পদোন্নতি, বেতন ভাতা এই সবগুলো আলাদা, পরীক্ষাও আলাদা হবে। কিন্তু ওনরা তো নির্বাচন দিলেন 2008 সালের 31শে ডিসেম্বর, তো ওনরা এই কাজটা টোটালি করে যেতে পারলেন না। অতঃপর এই মহাজোট সরকার যখন ক্ষমতায় আসলো তখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবদের যে অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সটাকে আবার সংসদে পাশ করতে হয়। তো সংসদে এটারে পাশ করলো 2009 সালে। এই কারণে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক অ্যাকচুয়ালি আইন হিসেবে পাশ হয়েছে 2009 সালে, বাট এটারে কার্যকর করছে 2007 সাল থেকে। কত বলে 7। যদি বলে ফৌজদারি কার্যবিধি কত সালের সংশোধনীর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় 2009, আর এটারে কার্যকারিতা দেওয়া হয়, কার্যকর করা হয় কত সাল থেকে 2007 সালের 1 নভেম্বর। এটারে ইংরেজিতে বলে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বা ভূতাপেক্ষা নীতি, ভূতাপেক্ষা আইন বলে। আপনার আইন বানাইছি আজকে কিন্তু কার্যকর করছি অতীত থেকে, আমি আইন তৈরি করছি আজকে, বললাম যে 5 বছর আগে থেকে এটা কার্যকর হবে। তাহলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, এটা কত সালের সংশোধনীর মাধ্যমে 2009, কিন্তু এটারে আপনার কার্যকর করছে কত সাল থেকে 1 নভেম্বর 2000। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক বা বিচার বিভাগ পৃথকীকরণ মামলা 3 মামলা নামে পরিচিত, মাজদার হোসেন ভার্সেস মাজদার হোসেন মনে রাখলে হবে। এখন একটা বিষয় এখানে খেয়াল করেন, বর্তমানে মাজদার হোসেন নিয়ে আর আসবে না, এই কারণে এই জায়গা আমরা পড়বো না, যা বললাম তাই অতটুকুই। কেন আসবে না? কারণ দিন শেষে যে সরকারই আসুক না কেন, এরা চায় না যে বিচার বিভাগ পৃথক হোক। বিচার বিভাগকে সবসময় রাখতে চাই কিসের মধ্যে? নির্বাহী বিভাগের হাতে। দেখেন সর্বশেষ যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেব, ওনরা আলাদা বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে গেছিল অর্ডিন্যান্স আকারে। অর্ডিন্যান্স, এখন অর্ডিন্যান্সটা আবার যখন নির্বাচিত সরকার আসে এটা আবার সংসদে কি করা লাগে, পাশ করা লাগে, কিন্তু ওনরা এসে এটারে পাশ করে নাই, পাশ করছে যেগুলো ওনাদের দরকার সেইগুলা। আর এই যে সচিবালয়, যে বিচার বিভাগের জন্য যে পৃথক সচিবালয় ছিল, এটা আবার কি দিয়ে দিল, বাদ দিয়েছে। তাহলে এত কথার মূল কথা হলো যে বর্তমানে বিচার বিভাগ পৃথক হইলেও মানসিকভাবে পৃথক হয় নাই আর চূড়ান্ত ভাবে পৃথক হয় নাই। আর এই বিচার বিভাগ পৃথক মানে বিচারকদের পরীক্ষা আলাদা হবে, বিচারকদের পদোন্নতি শৃঙ্খলাজনিত এগুলা হাইকোর্ট ডিভিশন বা বিচার বিভাগ নিয়ন্ত্রণ করবে, এগুলার নির্বাহী বিভাগের হাতে নেই। এবং আপনি এখানে যে জিনিসটা আমি মনে রাখবো, এই যে নামটা দেখেন, সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এমডি মাজদার হোসেন এন্ড কি এন্ড আদার্স। তাহলে
এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মূলনীতিটি বাস্তবায়নে সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এফডি মাজদার হোসেন এন্ড কি আদার্স। এবং এর নিচে আছে দেখেন মোট 12 দফা নির্দেশনা দেয়। কয় দফা? 12 দফা। এবং এই মাজদার হোসেন সাহেব কয়দিন একটু বিচার বিভাগ পৃথক নিয়ে কথাটা বলছিল, পরে ওনারে কায়দা করে ওনার অ্যাডভোকেটশিপ লাইসেন্স স্থগিত করে দিছে এবং ওনার নামে একটা অপবাদ দিছে যে উনি এত টাকা আত্মসাৎ করছে, এত কোটি টাকা, 2 কোটি না 1.5 কোটি টাকা একজন মক্কেলের কাছ থেকে নিয়ে কাজ করেন। এই হলো কথা। যাই হোক, আমাদের এত দিয়ে দরকার নাই, আমরা মনে রাখবো বিচার বিভাগ পৃথক হয়েছে কত সালে? 2007 সালের 1 নভেম্বর। কিন্তু যদি বলে ফৌজদারি কার্যবিধি সংশোধন হয়েছে কত সালে? 2009 সালে। ইসমাইল 1 নাম্বার প্রশ্ন পড়েন। মাইক্রোফোন কার কাছে? পড়েন। ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান, এটা পড়েন। ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান হুম, কোন সনে অন্তর্ভুক্ত করা হয়েছে? কোন সালে? 2007। 7। ঠিক আছে, আচ্ছা। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে? কয় ভাগে? 2 ভাগে। যদি বলতো বিচারিক ম্যাজিস্ট্রেট তাহলে হচ্ছে 4 কত? ভাগে। 4 ভাগে। আমরা পরের পেজে চলে আসি। ম্যাজিস্ট্রেট আদালত সমূহ, এটা আমরা জানি যে দেখেন মহানগর এলাকার বাইরে আউটসাইড মেট্রোপলিটন এরিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আর কি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকায় কে কে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন জেলা পর্যায়ে 4 শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, মহানগর এলাকায় আন্ডারলাইন করেন 2 শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে। তারপরে 2 নাম্বার পয়েন্টটা দেখেন, মহানগর এলাকায় আন্ডারলাইন করবেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে না। এই আনিস, আনিস দেন মাইক্রোফোন। আনিস, মহানগর এলাকায় কোন কোন ম্যাজিস্ট্রেট থাকে বলেন? স্যার মহানগর এলাকায় থাকে 2 শ্রেণী ম্যাজিস্ট্রেট কি স্যার। কি? স্যার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি, কোন চিফ? পটেটো নাকি মেরিডিয়ান? আপনি এই চুক খেয়াল করেন আনিস, যার নাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে, তার নাম তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর আপনি এই দুইজনকে এক জায়গায় ফেললেন। মহানগর এলাকায় তাহলে থাকে কে কে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন নাকি? জি স্যার। মনে থাকবে? কি কি বলেন আবার বলেন। স্যার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বলা যাবে না ভাই। দেখেন তারপরে দেখেন, তাহলে মহানগর এলাকায় এই জায়গাতে বলছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট থাকে না। কেমনে কেমনে বুঝলেন থাকে না আনিস? মহানগর এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট থাকে না, তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? আনিস বলেন তো। স্যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে স্যার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। তাহলে তো মহানগর এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট থাকে না। নাই। জি, তারপরে দেখেন মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন ভিভিআই, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে 3টে স্টার দেন। মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি করে প্রয়োগ করে। যদি আপনারা মেট্রোপলিটন না বলে মহানগর ম্যাজিস্ট্রেট বলে, হতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও যা, মহানগর ম্যাজিস্ট্রেটও কি তাই। তারপরে দেখেন 6-3, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা সহজ থিওরি শিখাই দিই, শুনেন। জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটদের হেড কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বুঝছেন? আবার সকল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেড কে? দায়রা জজ। তাহলে আমরা বলতে পারি যে সকল বিচারিক ম্যাজিস্ট্রেট প্রথমত হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সকল ম্যাজিস্ট্রেট অধীন কার? দায়রা জজ। একটু বুঝেন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীন? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট কার? জেলা ম্যাজিস্ট্রেট। কারণ নির্বাহী বিভাগের হেড হলো জেলা ম্যাজিস্ট্রেট, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেড জেলা ম্যাজিস্ট্রেট। কিন্তু যদি বলে যে জেলা ম্যাজিস্ট্রেট কার অধীন? দায়রা জজ।
যে কোনো ম্যাজিস্ট্রেট ওয়েদার জুডিশিয়াল আর এক্সিকিউটিভ তারা কার অধীন? দায়রা জজ। কার অধীন? দায়রা জজ। বুঝছেন? এই যে দেখেন 6-3 ধারার অধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আলাদা কোনো ম্যাজিস্ট্রেটে কি বলা যাবে না? শ্রেণী বলা যাবে না। আমার একজন একবার প্রশ্ন করছে, স্যার দায়রা জজের ক্ষেত্রে তো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এই জায়গা তো অতিরিক্তরা আলাদা একটা শ্রেণী করছে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল কি একসাথে? অতিরিক্ত চিফ জুডিশিয়াল কি আলাদা শ্রেণী করছে? করে নাই। কেন করে নাই? আইন প্রণেতারা ভালো জানে। কিন্তু দায়রা জজের ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজের একটা কি করা হয়েছে? আলাদা শ্রেণী করছে। কিন্তু চিফ জুডিশিয়ালের ক্ষেত্রে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আর চিফ জুডিশিয়ালরে একসাথেই রাখা হয়েছে। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখিয়ে আসেন। আনিস পড়েন, 1 নম্বর প্রশ্ন পড়েন আনিস। জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে? কত প্রকারের? 4 প্রকার স্যার। কয় প্রকারের? 4 প্রকার 4 প্রকার। 4 প্রকার কি কি আনিস বলেন তো? স্যার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর এই ম্যাজিস্ট্রেট। তো মাথায় ধরতেছে, জি ধন্যবাদ। বুঝছি। পরের প্রশ্নটা পড়েন। পরেরটা হচ্ছে স্যার, কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে? কে পারে বলেন, উত্তর না দেখে বলেন। স্যার জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট তো আমরা এখনো কিছু পড়িই নাই, পড়ছি? প্রথম শ্রেণীর ওনার কাছে মনে হয়েছে যে এই কয়জনের মধ্যে তো জেলা ম্যাজিস্ট্রেট বড়, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কার হবে? জেলা ম্যাজিস্ট্রেট। বাট অ্যাকচুয়ালি সঠিক না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কারণ জেলা পর্যায়ে যার নাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকায় তার নাম কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝছেন? আচ্ছা, এবার আসি আমরা বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ, ধারা 11। ফৌজদারি কার্যবিধির 11 ধারায় গোল দিবেন মহানগর এলাকার বাইরে। কোথায়? মহানগর এলাকার বাইরে গোল দেন জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। যদি বলে যে মহানগর এলাকার বাইরে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিছে কত ধারায়? 11 ধারায়। অন্যদিকে গোল দেন 18 ধারায় মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সংক্রান্ত বিধান আছে। কত ধারায়? তাহলে যদি আপনারা বলে যে বিচারিক ম্যাজিস্ট্রেটদের জেলা পর্যায়ে নিয়োগ দেয় কত ধারায়? 11 ধারায়, আর মহানগর এলাকায় 18। আবার শুনেন, বিচারিক ম্যাজিস্ট্রেটদের জেলা পর্যায়ে নিয়োগ দেয় কত ধারায়? 11 ধারায়, আর মহানগর এলাকায় 18 ধারায়। আমাদের একটু আসরের নামাজের বিরতি, নামাজ পড়ে আসি, তারপর বাকিটা শুরু হবে ইনশাল্লাহ। তাহলে মহানগর এলাকার বাইরে জেলা পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে 11 ধারায়, মহানগর এলাকায় নিয়োগ করে 18 ধারায়, এবং এই নিয়োগের বিধান একই। ওই 11 ধারায় বিধান করা হয়েছে যে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 11 ধারায় বিধান করা হয়েছে সংবিধানের 133 অনুচ্ছেদের বিধানাবলী অধীন, মানে নিয়োগ দিবে 115-তে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করবে, মানে নিয়োগ দিবে 115-তে, কিন্তু অনুসরণ করবে 133-এর বিধানাবলী। একটু আগে পড়ছি না যে বাংলাদেশ সংবিধানের কততে নিয়োগ দিবে? 115 অনুচ্ছেদে। আর কোন বিধানাবলী অনুসরণ করবে? 100 কত বলেন? 33। জি। তো এখানে ছোট্ট করে একটা কথা লেখেন, ধারা 11 ব্র্যাকেটে 2 ক লেখেন। ধারা 11 ব্র্যাকেটে 2 ক। ধারা 11 যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় লিখবেন ধারা 11 ব্র্যাকেটে 2 ক। সরকার গেজেটের মাধ্যমে সরকার গেজেটের মাধ্যমে সরকার গেজেটের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটের
বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান নির্ধারণ করবেন। সরকার গেজেটের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটদের বসার স্থান নির্ধারণ করবেন। লিখছেন? এটার অর্থ হলো বিচারিক ম্যাজিস্ট্রেট কোন জায়গায় সে বিচার কার্য পরিচালনা করবেন, কোন এলাকায়, কোন জেলায়, এটা নির্ধারণ করবে কে? সরকার। সরকার। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে নিয়োগ দেয় কত ধারায়? 11। আর মহানগর এলাকায় 18। মহানগর এলাকায় 18। ওই একই সিস্টেম, একই 115 আর 133 অনুচ্ছেদ। জেনে রাখা ভালো। দেখেন এই জায়গায় আর পড়লাম না, সিস্টেম একই, 115 অনুচ্ছেদে নিয়োগ দিবে। আর বিধান হলো কততে? বিধান হলো 133। জেনে রাখা ভালো। দেখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়ে থাকে। কাকে? অতিরিক্ত। এই কথাটা অবশ্য ধারায় কোথাও নাই, মানে যিনি পদমর্যাদায় অতিরিক্ত দায়রা জজ, তারে যদি তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়োগ দেয় তখন তার নাম হবে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে যার ম্যাজিস্ট্রেট কোর্টে যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা যদি পাঠায় দেয় দায়রা জজ আদালতে, তখন ওনার পদবি কি হবে? অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করেন কে? প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, জুডিশিয়াল সার্ভিসের চেয়ারম্যান। কে? বাংলাদেশের রাষ্ট্রপতি। জি। এখানে আর একটা ধারা একটু লিখবেন আশেপাশে। লেখেন 11 ব্র্যাকেটে 4 ধারা অনুসারে, 11-4 ধারা অনুসারে একটু লেখেন। 11-4 ধারা অনুসারে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর লেখেন। সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে বিচারিক ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। ক্ষমতা অর্পণ করতে পারে। স্টার দিয়ে লেখেন, নিচে স্টার দিয়ে লেখেন নির্ধারিত মেয়াদের জন্য। নির্ধারিত মেয়াদের জন্য 1 নাম্বার স্টার দিয়ে লেখেন নির্ধারিত মেয়াদের জন্য। এরপরে আরেকটা স্টার দিয়ে লেখেন নির্বাহী দায়িত্ব পালন করবেন না। নির্বাহী দায়িত্ব পালন করবেন না। একটু লেখেন, আমি ব্যাখ্যা দিব। নির্বাহী দায়িত্ব পালন করবেন না, করবেন না। তাহলে এখানে একটা দেখেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে কে? সরকার। কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। ঠিক আছে? এবং যদি বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় তাহলে কত মেয়াদের জন্য দিবে? পরীক্ষায় প্রশ্ন আসবে। এখানে বলা নাই 2 মাস, 3 মাস, 4 মাস, এটা নির্ধারিত মেয়াদের জন্য দিবে। এটা সরকার যেটা নির্ধারণ
করে এবং এই সময়ে তিনি কি নির্বাহী দায়িত্ব পালন করবে কিনা? না, এই সময় তিনি নির্বাহী দায়িত্ব পালন করবে না। এই কথাগুলো বলা আছে ধারা 11-র কত? 4। 11-র 4। বুঝতে পারছেন? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে? পারে। কে ক্ষমতা দিলে? সরকার। কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট বিভাগের সাথে। বোঝা গেল ভাই? আরেকবার বলবো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে সরকার বলতে পারে যে তুমি আজকে থেকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবা, তবে সরকার এই ক্ষেত্রে পরামর্শ কার সাথে? হাইকোর্ট বিভাগের সাথে। বুঝছেন? এবং যদি তারে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় তাহলে উনি এইটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং এই সময়ে উনি ওনার নির্বাহী দায়িত্ব আর পালন করবেন না। কি দায়িত্ব পালন করবেন? বিচারিক দায়িত্ব। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে কে? সরকার। কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট বিভাগের সাথে। কত সময়ের জন্য? নির্ধারিত মেয়াদের জন্য। এবং ওই সময় কি সে ওই বিচারিক নির্বাহী দায়িত্ব পালন করবে কিনা? করবে না। জি। তাহলে সেল প্র্যাকটিসের 2-3 এগুলা পড়ে ফেলবেন। 12 নাম্বারটা পড়েন। শান্ত সাহেব নেন, আপনি তো সুশান্ত, নেন সুশান্ত পড়েন। মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত? কি নামে পরিচিত? মহানগর ম্যাজিস্ট্রেট। মহানগর ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। এবং আপনাদের আমি একটা ছোট্ট আদেশ দেই, সেটা হলো কখনো এই প্রশ্নগুলো মুখস্থ করবেন না। কোনোদিন কোনো এমসিকিউ প্রশ্ন মুখস্থ আমরা করব না। আমরা যে আলোচনাটুকু শুনলাম তারপরে এই প্রশ্ন আমরা একটা কার্ড নিবেন বা আপনার হাত দিয়ে ঢেকে ঢেকে পড়বেন যে আমি স্যারের আলোচনা কি বুঝছি কিনা। তারপর আপনি পড়ে আপনি উত্তর মনে মনে সিলেক্ট করবেন যে আমার উত্তরের সাথে বইয়ের উত্তর মিলে কিনা। বুঝাইতে পারলাম? এবং আপনাদের কিন্তু গতকাল ক্লাস আপলোড করা হয়েছে অনলাইন অফলাইন, দেখছেন? ওই যে ওই গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আছেন আপনি? আপনার ফেসবুক আইডি আছে? আচ্ছা, তাহলে ওখানে অ্যাড করে দেওয়া যাবে, সমস্যা নাই। 15-16 ডিবিআই। আমরা চলে এসেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ধারা 10 আন্ডারলাইন করেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? কত ধারা ভাই? 10 ধারা। দেখেন, প্রত্যেক জেলা বা মহানগর এলাকায় গোল্ডেন সরকার, প্রত্যেক জেলা বা কোথায়? মহানগর এলাকায় সরকার যত সংখ্যক, আন্ডারলাইন করেন, যত সংখ্যক প্রয়োজন মনে করে তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে এবং তাদের মধ্যেও আন্ডারলাইন করবেন একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করবে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে আর কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পদ হলো জেলা ম্যাজিস্ট্রেট। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম মহানগর এলাকায় কি হবে? কলিপাল ওনার দেন তো। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম মহানগর এলাকায় কি হবে? কলিপাল কি বললাম? নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায়ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোন শ্রেণী? জেলা পর্যায়েও কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝলেন? জি স্যার। নির্বাহী ম্যাজিস্ট্রেট সব জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন মহানগর এলাকায় যায় প্রথম শ্রেণীর হইলে মহানগর ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকার বাইরে হইলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলি। বুঝছেন? জি স্যার। তো সরকার বাংলাদেশ আন্ডারলাইন করেন, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে। অর্থাৎ বিসিএস পরীক্ষা দিয়ে যারা প্রশাসন ক্যাডারে নিযুক্ত হবে তাদের মধ্য থেকে কাউকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে বা যে কোনো সংখ্যক ওনার যেটা প্রয়োজন মনে হয়। যে কোনো জেলা বা উপজেলায় নিয়োগপ্রাপ্ত, আন্ডারলাইন করবেন, সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা থানা নির্বাহী অফিসার, পিওনো বা ইওনো। বর্তমানে তো থানা নির্বাহী অফিসার বলে না, বর্তমানে বলে উপজেলা নির্বাহী অফিসার। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে কি হবে? গণ্য হবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে নিযুক্ত হয় ওনার পদবি হলো সহকারী কমিশনার।
সহকারী কমিশনার, সরকার নির্দেশ দিলে ওই সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে অতিরিক্ত ডেপুটি কমিশনার এডিসি, কি বলেন? এডিসি, এডিসিও কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার ইওনো, উপজেলা নির্বাহী অফিসার, তিনিও কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং তারা তাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মেট্রোপলিটন এলাকায়, এটা আন্ডারলাইন করেন, ভিপিআই। মেট্রোপলিটন এলাকায় সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে, ভিপিআই 3টে স্টার দেয়। আপনারা দয়া করে সবাই মোবাইল গুলো সাইলেন্ট করেন, ভাইব্রেশন দিয়ে রাখেন। তাহলে মনে রাখবেন যে মহানগর এলাকায় পরীক্ষায় প্রশ্ন আসবে, মহানগর এলাকায় কাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে? পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার। এই ধারাটা মনে রাখতে হবে, ধারা 10-এর কত? 10-এর 7। ছোট্ট করে একটা 3 আছে, কি জ্বালায় ফেললো বাইরে। একেবারে নিচে আসেন, 3-এর ব্যাখ্যা আছে নিচে, দেখছেন? ওটা বলে ফুটনোট। তো ব্যাখ্যা আর না গেলাম, আমরা চলে আসেন বিশেষ ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা কি শিখলাম? বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে কত ধারা? 11। 11, বিচারিক ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় 18, 18। নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে হোক মহানগর এলাকায় হোক কত ধারা? 10 ধারা। ঠিক আছে, আচ্ছা। যদি আপনাকে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেয় কে? সরকার। সরকার। কে নিয়োগ দেয়? সরকার। আমরা চলে এসেছি বিশেষ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট ধারা 15, ধারা 12। কত বলে? 12। আমরা চলে আসি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলতেন মহানগর এলাকার বাইরে, বলতেছেন সরকার বলতেন মহানগর এলাকার বাইরে, সরকারের বলতেন মহানগর এলাকার বাইরে সরকার যে কোনো ব্যক্তির উপর, আন্ডারলাইন করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে। কিন্তু আন্ডারলাইন করবেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদমর্যাদার, আন্ডারলাইন করবেন নিচের কোন কর্মকর্তার উপর এমন ক্ষমতা অর্পণ করবে না। আর যে ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করা হয়, আন্ডারলাইন করবেন, সে গোল দিবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে কি হবে? গণ্য হবে। আমার 12-1, 12-2 সাবসেকশন দরকার নাই, আমার কাহিনী শুনেন। সরকার মহানগর এলাকার বাইরে, তার মানে জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তো আছে, সে ছাড়া অন্য কোন ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। তবে যারে ক্ষমতাটা দিবে সে কোন পদমর্যাদার নিচে হবে না? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, মানে এএসপি। অ্যাট লিস্ট কি পদমর্যাদার হতে হবে? এএসপি। এর নিচে হবে না। এবং যদি কারণ একজন পুলিশে এএসপি রে যদি বিশেষ এএসপি রে যদি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, তখন ওনার নাম হবে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয় কে? সরকার। কোন পদমর্যাদার ব্যক্তিকে? এএসপি পদমর্যাদার ব্যক্তিকে। কোন এলাকায়? মহানগর এলাকার বাইরে। মহানগর এলাকার বাইরে, বুঝছেন? এবং তার নাম কি হবে? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। এরপরে আসেন 12-3 ধারা অনুসারে বলতেন সরকার, বলতেন সরকার বল দিবেন হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। সরকার কার সাথে পরামর্শ করবে? হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে গোল দিবেন মেট্রোপলিটন এলাকার বাইরে। আগেরটাও বাইরে ছিল, এটাও কি বাইরে? বাইরে। মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর, মানে যে অলরেডি ম্যাজিস্ট্রেট আছে তার উপরে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রদান করতে পারে। বলতে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে যে অলরেডি এক ম্যাজিস্ট্রেট আছে তারপরে আবার
তাহলে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে কোন এলাকায়, মহানগর এলাকার বাইরে যে অলরেডি ম্যাজিস্ট্রেট আছে তার উপর আবার বিশেষ ক্ষমতা দিচ্ছে, এবং তার নাম হবে 12(3) অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট গোল দিবেন বিশেষ ম্যাজিস্ট্রেট বলে কি হবে, গণ্য হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার উনি তো অলরেডি ম্যাজিস্ট্রেট আছে, তাইলে উনারে আবার বিশেষ ক্ষমতা দেওয়ার দরকার কি, নাকি ভাই? আগেরটা নয় মানা গেল যে উনি হলো এএসপি, ওনার উপরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু এখানে তো অলরেডি একজন ম্যাজিস্ট্রেট, তিনি অলরেডি ম্যাজিস্ট্রেট আছেন, কিন্তু ওনার উপরে আবার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা অর্পণ করতে পারে, এবং যদি তখন ওনাকে অর্পণ করে তখন ওনার নাম হবে বিশেষ ম্যাজিস্ট্রেট। তার কারণ হলো যে ধরেন একটা জেলায়, জেলা পর্যায়ে তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে না? এখন ধরেন ওই এলাকায় শুধু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটই আছে, কোন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, ধরেন সরকারের ম্যাজিস্ট্রেট সংকট নাই, তাহলে এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি থাকে তাহলে তার কি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাজ করবেটাকে? তখন ওই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কিসের ক্ষমতা দিতে পারে? বিশেষ ক্ষমতা দিতে পারে, যে তুমি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটেরও কি করবা, দায়িত্ব পালন করবা। বুঝলেন কিনা? অথবা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন আছেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের তো দায়িত্ব পালন করা দরকার, তখন ওই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা অর্পণ করতে পারে, যে তুমি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটেরও কি দায়িত্ব পালন করবা। তাহলে আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব, যে প্রথমে যেটা পড়লাম ওইটা হলো 12 এলাকা, 12 ওইটা হলো মহানগর এলাকার বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিবে কার উপরে? এএসপি পদমর্যাদার নিচে নয়, তখন তার নাম হবে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর তারপরে 12(3) 12(4) এটাও মহানগর এলাকার কি বাইরে, কার উপর ক্ষমতা দিবে? ম্যাজিস্ট্রেটের উপর ক্ষমতা দিবে। কি ক্ষমতা? প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী, তখন তার নাম হবে কি? বিশেষ ম্যাজিস্ট্রেট। বিশেষ ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা এই যে পড়লাম দুইটাই কোথায় বলেন? মহানগর এলাকার বাইরে। হ্যাঁ, ভয়েস তো লো আসার কথা না, আপনারা কি লো শুনতেছেন? অনলাইনে যারা আছেন কথা কি আস্তে শুনেন কিনা জানান। এই এখন শুনতেছেন? হ্যালো, ওকে, ঠিক আছে, দেখেন মাইক্রোফোন দেন। তো তাহলে আমার মনে রাখতে হবে যে মহানগর এলাকার বাইরে দুইটাই, মহানগর এলাকার বাইরে যখন এসপি পদমর্যাদার নিচে না এরকম কোন ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে তখন নাম হচ্ছে তার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাকি? আর মহানগর এলাকার বাইরে যখন একজন ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা দিচ্ছে তখন নাম হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এবার আসি আমরা 12(5) আর 12(6) দেখেন 12(5) ধারা অনুসারে গোল দেন সরকার, গোল দিবেন হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে গোল দিবেন মেট্রোপলিটন এলাকায়। আগের দুইটা ছিল মেট্রোপলিটন এলাকার কি বাইরে, আর এইটা কোথায়? মেট্রোপলিটন এলাকায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর, মানে যে অলরেডি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারে, মানে যে অলরেডি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে তার উপর আবার বিশেষ ক্ষমতা দিতে পারে। তখন 12(5) অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট গোল দিবেন বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। তাহলে যদি আপনাকে বলে বিশেষ ম্যাজিস্ট্রেট কত ধারায়? 12 ধারায়। কলিপাল বলেন তো যে 12 ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট কয় প্রকার বলছে? কয়জনের বিশেষ ক্ষমতা দিচ্ছে 12 ধারায়? কলি 12 ধারায় কয় ধরনের ব্যক্তির উপর বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে? প্রশ্ন বুঝেন আগে। 12 ধারায় আমরা যে পড়লাম যে কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে, কখনো বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে, কখনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে।
এরকম কয় শ্রেণীর ব্যক্তির কথা বলছে বিশেষ ম্যাজিস্ট্রেট? কয় শ্রেণী? কয় শ্রেণী? হ্যাঁ, তা বলেন 3 শ্রেণী। প্রথমে যাকে ক্ষমতা দিচ্ছে তার নাম হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরে যারা ক্ষমতা দিচ্ছে তার নাম বিশেষ ম্যাজিস্ট্রেট, এরপরে যারা ক্ষমতা দিচ্ছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নাকি? তাহলে এই 3 জনের মধ্যে মহানগর এলাকার বাইরে কয়জন রে? 2 জন রে। আর মহানগর এলাকায় কয়জন? 1 জন। বুঝছেন? এবং একটা জিনিস এখানে মনে রাখবেন, সরকার যখন বিচার বিভাগ নিয়ে কিছু করতেছে তখন পরামর্শ করে হাইকোর্টের সাথে, আর যখন উনি নির্বাহী বিভাগ নিয়ে কিছু করতেছে তখন আর কারো পরামর্শের ধার ধারে না। বুঝেন কিনা? তাহলে ওই যে 2 শ্রেণী, যে বিচার কোন ম্যাজিস্ট্রেটে বিশেষ ক্ষমতা দিচ্ছে, পরামর্শ করতেছে কার সাথে? হাইকোর্টের সাথে। তাহলে আমরা জেনে রাখা ভালো, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অনলাইন অফলাইন। জেনে রাখা ভালো, দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে হতে যে কোনো একজনকে গোল্ডেন সরকার জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে থাকে। তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। 10-এর কত? 7। এবং একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম, 10 এবং 12 ধারায় নিয়োগকৃত সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীন। সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের বসকে? জেলা ম্যাজিস্ট্রেট। তাতে যদি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়, বসকে? জেলা ম্যাজিস্ট্রেট। আর প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি? জেলা ম্যাজিস্ট্রেট। সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। যত বিচারিক ম্যাজিস্ট্রেট আছে কার অধীন? চিফ জুডিশিয়াল। আর মহানগর এলাকায় কার অধীন? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন। আবার সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধীন। সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট কার অধীন? মহানগর দায়রা জজের। বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। আমরা চলে এসেছি 4 নাম্বার প্রশ্ন। সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল বা কোনো একটি ক্ষমতা মহানগর এলাকায় দেশের উপর ন্যস্ত করতে পারে। পুলিশ কমিশনারের উপর। কার উপর? 10-এর 7। 10-এর 7। 6 নাম্বারটা বিবিআই। সরকার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে কোন এলাকায়? মহানগর এলাকার বাইরে। কোন পদমর্যাদার ব্যক্তিকে? এই লাইট অন করে দেন। এটা এএসপি পদমর্যাদার নিচে নয়, বা মানে সর্বনিম্ন এএসপি পদমর্যাদা। ঠিক আছে? তাহলে আমরা যতটুকু পড়লাম, দেখেন আজকে আমরা শুরু করছিলাম দায়রা আদালতের গঠন, 9 ধারা। তারপরে পড়ছি বিচারিক ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে 11, মহানগর এলাকায় 18। মহানগর এলাকায় 18। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট কত? 10। আর বিশেষ ম্যাজিস্ট্রেট 12। বিশেষ ম্যাজিস্ট্রেট 12। এখন আমরা চলে আসি পরের টপিকে। কোনো প্রশ্ন আছে কারো? বলেন। এই যারা আছেন, আনিস সাহেব, কোনো প্রশ্ন আছে? আনিস সাহেব বলেন তো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাকি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোনটা? জেলা ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। যাক, মাথা ঠিক আছে এখন আপনার। দেখেন যখন গরম হবে খুলে ফেলবেন। দেখেন আমরা চলে আসি 28 ধারা। দেখেন, দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার। পাইছেন? দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার পেনাল কোড, কত? 28। দেখেন একটা জিনিস এখানে মনে রাখেন, দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার এর ক্ষেত্রে তদন্ত অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। 5-এর 1 মনে আছে? ফৌজদারি কার্যবিধি বলছে যে দণ্ডবিধির অধীন যত অপরাধ আছে এই সকল অপরাধের তদন্ত অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। 5-এর 1।
এখন ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য তো হলো, এখন এই অপরাধগুলোর বিচার করবে কে? ম্যাজিস্ট্রেট আদালত নাকি দায়রা আদালত নাকি হাইকোর্ট বিভাগ? এই ব্যাখ্যাটা দিছে 28 ধারায়। কত ধারায় দিছে? 28 ধারায়। এই দেখেন, দণ্ডবিধির অধীন যে কোনো অপরাধের বিচার করা যেতে পারে হাইকোর্ট বিভাগ কর্তৃক, দায়রা আদালত কর্তৃক, আর দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করার জন্য দ্বিতীয় তফসিলের, আন্ডারলাইন করেন, দ্বিতীয় তফসিলের 8ম কলামে যে সকল আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে এমন আদালত কর্তৃক। তাহলে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার কে কে করতে পারে? এই আদালত গুলোর নাম বলা আছে কত ধারায়? 28 ধারায়। কে পারে? হাইকোর্ট বিভাগ। আর কে পারে? দায়রা আদালত। আর কে পারে? দ্বিতীয় তফসিলের 8ম কলামে ক্ষমতা দেওয়া হয়েছে এমন আদালত কর্তৃক। তাহলে আপনারা যেটা মনে রাখবেন, 5-এর উপধারা 1-এর সাথে 28 ধারার পার্থক্য কি? 5-এর উপধারা 1-এ বলছে যে দণ্ডবিধির অধীন যত অপরাধ আছে এই অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ হবে, 5-এর 1। আর প্রয়োগ তো হলো কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে এটা বলা আছে 28। বুঝেন কিনা? তাহলে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করবে কোন কোন ফৌজদারি আদালত? হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, আর দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন আদালত, নাকি ভাই? জি, আচ্ছা। এখন আমরা চলে আসি অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার। অফেন্সেস আন্ডার আদার লস, ধারা 29। অফেন্সেস আন্ডার আদার লস, ধারা কত? 29। একটু শুনেন, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না এটা বলেছে 5-এর 1, মনে আছে? ওই বিশেষ আইনে যদি বলা থাকে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে তাইলে হবে, আর ওই বিশেষ আইনে যদি বলা থাকে যে আমাদের ফৌজদারি কার্যবিধি লাগবে না তাইলে হবে না। বিশেষ আইনে বলা নাই মানে প্রকাশ্যভাবে 5-এর 2, জি, বিশেষ আইনে বিশেষভাবে কিছু বলা নাই যে ফৌজদারি কার্যবিধি লাগবে কি লাগবে না, কিছু বলা নাই, তাহলেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, মনে আছে কিনা? 5-এর 2। এখন ভাই, বিশেষ আইনের অপরাধগুলোর বিচার কোন কোর্ট করবে? হাইকোর্ট বিভাগ করবে, দায়রা আদালত করবে, নাকি দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে করবে? এই ব্যাখ্যাটা দিছে 29 ধারায়। কত ধারা? 29। দণ্ডবিধির অপরাধের বিচার কোন কোর্ট করবে? এটা হলো 28। আর বিশেষ আইনের অপরাধগুলোর বিচার কোন আদালত করবে? এটা কত? 29। সহজ থিওরি শুনেন, ওই বিশেষ আইনে যদি কোনো আদালত বা ট্রাইব্যুনালের কথা বলা থাকে সেই আদালত বা ট্রাইব্যুনাল করবে, আর যদি কোনো আদালত বা ট্রাইব্যুনালের কথা বলা না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে নির্ধারিত হবে। আমি একটু উদাহরণ দিই। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এই আইনে বলা আছে যে এই আইনের বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তাহলে এইগুলোর বিচার করবে কে? ট্রাইব্যুনাল। যেহেতু ওই আইনে ট্রাইব্যুনালের কথা বলা আছে, কিন্তু যদি ওই আইনে কোনো ট্রাইব্যুনালের কথা বলা না থাকতো তাহলে বিচার করতো কে? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে যে বিচারক করতে পারেন তিনি। যৌতুক নিরোধ আইন 2018, এটা বিশেষ আইন। এই আইনে কোনো আলাদা ট্রাইব্যুনাল বা আদালতের কথা বলা নাই, তাহলে এই আইনের অপরাধগুলোর বিচার করে কে? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কত কলাম অনুসারে? দ্বিতীয় তফসিলের কত? 8ম। আয়শা এটা দিয়ে দেন, দ্বিতীয় তফসিলের কত কলাম? 8ম। তাহলে আবার আমি মিলাই দেখেন, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ 5-এর 2, আর বিশেষ আইনের অপরাধগুলোর বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে? 29। দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধির প্রয়োগ 5-এর 1, আর দণ্ডবিধির অধীন অপরাধগুলোর বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে? কত? 28। বুঝেন কিনা? তাহলে 5-এর উপধারা 1-এর সাথে মিল আছে কার? 28। আর 5-এর উপধারা 2-এর সাথে মিল আছে কার? 29-এর। এই যে দেখেন, অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের বিচার করার জন্য এমন আইনে গোল দিবেন কোন আদালতের উল্লেখ থাকলে এমন অপরাধ সমূহ উক্ত আদালত কর্তৃক বিচার করা হবে। মানে ওই আইনে যদি কোনো আদালতের কথা বলা থাকে তাহলে সেই আদালত বিচার করবে। উদাহরণ দেখেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার
করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কথা কি আছে? উল্লেখ আছে। সেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার কে করবে? নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক করা হবে। বুঝছেন? তবে যে সকল ক্ষেত্রে এরূপ আদালতের উল্লেখ থাকে না, অনেক বিশেষ আইন আছে কোন আদালতের কি নাই, উল্লেখ নাই, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন দ্বিতীয় তফসিলের কত কলাম? 8ম কলামে প্রদর্শিত হয়েছে এমন আদালত কর্তৃক হবে। যদি ওই বিশেষ আইনে আলাদা কোনো আদালতের কথা বলা না থাকে তাহলে বিচার করবে দ্বিতীয় তফসিলের কত কলম অনুসারে? 8ম কলম। যেমন দেখেন, যে উদাহরণ দেখেন, যেমন যৌতুক নিরোধ আইনের অধীন কোনো অপরাধের বিচার করার জন্য কোনো পৃথক আদালত বা ট্রাইব্যুনালের উল্লেখ নাই, সেহেতু ফৌজদারি আদালতে উক্ত অপরাধের কি করবে? বিচার করবে। যৌতুক নিরোধ আইন 2018 এর 8 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন সংঘটিত অপরাধের তদন্ত, বিচার, আপিল বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে ইসমাইল 29 ধারায় কি বলছে বলেন তো ইসমাইল? 29 দ্বারা বলছে স্যার, বিশেষ আইন বিশেষ আইনের বিশেষ আইনের মামলা কোন আদালতে বিচার করা হবে হ্যাঁ, সেই আদালতের কথা বলছে 29 ধারায়। আবার বলতেছেন সাউন্ড নাই। এখন কি সাউন্ড আছে না ভাই? আপনারা কে বলেন না তো, বারবার বলেন সাউন্ড নাই, এখন তো সাউন্ড আছে। হ্যালো, হ্যাঁ ইসমাইল, জি স্যার। দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-1। আর দণ্ডবিধির অপরাধগুলোর বিচার কোন আদালত করবে? এটা 28 ধারা, 28 ধারা। এটা কত? 28। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-2। আর বিশেষ আইনের অপরাধগুলো কোন কোন ফৌজদারি আদালত করবে? এটা কত? 29। জি, এটাই। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা পড়বো, দেখেন, কিশোরের ক্ষেত্রে এখতিয়ার, জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইল। 3টা স্টার দেন, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। জুরিসডিকশন ইন দা কেস অফ কি? জুভেনাইল। জুভেনাইল মানে হলো কিশোর। ফৌজদারি কার্যবিধিতে জুভেনাইল বলতে বোঝাইছে যার বয়স 15 এর কম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধিতে জুভেনাইল বলতে কত বছরের কম বয়স্ক ব্যক্তিরা বলছে, ছেলে না মেয়ে? ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর বলতে আন্ডারলাইন করবেন 15 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। এই ধারায় 15 বছরের কম বয়সের শিশু বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আন্ডারলাইন করবেন, যার বয়স আদালতে হাজির হওয়ার সময় বা তাকে হাজির করার সময় 15 বছরের কম ছিল। যেদিন অপরাধ সংগঠন করছে সেই দিনকার বয়স না, যেই দিন তারা আদালতে হাজির করছে সেই দিন তার বয়স হইতে হবে 15 বছরের কম। বুঝেন কিনা? আমাদের শিশু আইন 2013-তে বলছে যে যেদিন অপরাধ করছে ওই দিনের বয়স গণ্য করা হবে, কিন্তু ফৌজদারি কার্যবিধির 29 খতে বলছে যে যেই দিন তারা আদালতে হাজির করছে সেই দিনের বয়স। তাহলে পরীক্ষায় যদি বলে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কাউকে, ভাই, ওই কিশোর অপরাধীর বয়স নির্ধারণ করা হবে কোন দিন? যেদিন অপরাধ করছে না যেদিন আদালতে হাজির করছে? যেদিন আদালতে হাজির করছে। মনে থাকবে? জি। কত বছরের কম বয়স্ক? 15 বছরের কম বয়স্ক। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর অপরাধীর ক্ষেত্রে গোল্ডেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে। কারে কারে? চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন। যে অপরাধের শাস্তি আন্ডারলাইন করেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস নয়, সেই সকল অপরাধ কোনো কিশোর করে থাকলে আন্ডারলাইন করবেন 29 খ ধারা অনুসারে আন্ডারলাইন করবেন উক্ত কিশোরের বিচার আন্ডারলাইন করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট করতে পারবে। কে কে করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। কোন কোন অপরাধ ব্যতীত? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত।
মানে একজন 15 বছরের কম বয়স্ক শিশু এমন একটা অপরাধ করছে যেটা শাস্তি মৃত্যুদণ্ডও না, যেটা শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড না, তাহলে তার বিচার কে করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। বুঝেছেন ভাই? আর আমরা এই জায়গায় নিচে যা আছে কিছু করবো না। তাহলে আমার 29 খ বলতে আমার কি কি মনে রাখতে হবে দেখেন, জুরিসডিকশন ইন দা কেস অফ জুভেনাইল 29 খ কত? 29 খ। কিশোর বলতে কারে বোঝানো হয়েছে? 15 বছর কম। এই বয়স কোন দিন নির্ধারণ করা হবে? আদালতে হাজিরার দিন। কোন কোন অপরাধ করলে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বিচার করতে পারবে কে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। আর নিচে যা আছে এগুলো আমরা পড়বো না। বিগত বছর প্রশ্ন দেখেন, 2022 সালে একটা প্রশ্ন এসেছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 অনুসারে 1.5 বছরের কম বয়সী ব্যক্তিকে কিশোর বলা হয়েছে। কত বছরে? 15 বছর। কত বছর? 15 বছর। সো এখানে যে প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। আমরা একটু নামাজে যাব, আপনাদের আজকে ক্লাস টেস্ট আছে, তো তার আগে আমরা যতটুকু পড়লাম কোনো প্রশ্ন আছে কিনা কারো? আমরা কিন্তু খুব একেবারে মানে হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছি। এখন যদি কেউ না বুঝেন তাহলে তার সে হতভাগার নাই। বুঝতে পারছেন? তো এই সময় যারা মিস করে তারা আসলে কোয়ালিটি যে পড়াটা সেটাই মিস করে। অনেকে ভাবে কি এই যে আমি ওই পরীক্ষার আগে 2 মাস আগে পড়বো, কিন্তু পরীক্ষার আগে 2 মাস আগে যখন আমরা পড়াবো তখন কিন্তু এই জিনিস এত বিশ্লেষণ করা হয় না। ঠিক আছে? তো এই আর কি। তাহলে আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে পরীক্ষা হবে। ক্লাস আজকে এ পর্যন্তই। নামাজ শেষে আমি পরীক্ষার প্রশ্ন দেবো, পরীক্ষা দিয়ে তারপরে যাবে।